শান্তি চুক্তির খুবই কাছাকাছি রাশিয়া ইউক্রেন, দাবি ন্যাটোর মার্কিন দূতের। ইতিবাচক বলছে কিয়েভও, পাল্টাপাল্টি হামলা অব্যাহত দুই দেশে। ইসরায়েলি দখলদারিত্ব শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণে রাজি হামাস। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু না হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা, বলছে তুরস্ক। ভারতের গোয়ায় নাইট ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পর্যটক সহ 23 জনের মৃত্যু, দগ্ধ অন্তত 50। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। এশিয়ার 3 দেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় 1800, এখনও নিখোঁজ শতাধিক। টানা বৃষ্টিতে গ্রিসে আকস্মিক বন্যা, সতর্কতা জারি। মিয়ানমারের সাগাইয়ে জান্তা বাহিনীর হামলায় নিহত 18। সেনা বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের সময় থাইল্যান্ডে বোমার আঘাতে আহত 2। সতর্ক অবস্থানে থাই প্রতিরক্ষা বাহিনী। শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত এক সপ্তাহে রুশ বেসামরিক স্থাপনায় হামলার জবাবে তারা 5 দফায় ইউক্রেনের সামরিক শিল্পকেন্দ্র, জ্বালানি স্থাপনা, সামরিক পরিবহন নেটওয়ার্ক ও দূরপাল্লার ড্রোন তৈরির কারখানায় আঘাত এনেছে। এ সময় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 5টি নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মার্কিন নির্মিত হিমার্স রকেট এবং মোট 1120টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে বলে দাবি করেছে। কৃষ্ণ সাগরে নৌবহর ও 7টি ইউক্রেনীয় মানববিহীন নৌকা ধ্বংসেরও দাবি করে রুশ সেনারা। ইউক্রেন জানায় তারা রাশিয়ার দক্ষিণাঞ্চলে ক্রাসনোদার এলাকায় একটি বন্দর ও সামারায় একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। একই দিনে ফ্রন্টলাইনে 106টি সংঘর্ষ হয়, যার মধ্যে পোক্রোভস্ক মুখী লড়াই সবচেয়ে ভয়াবহ ছিল। শুক্রবার রাতে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে 653টি ড্রোন ও 51টি ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে কিয়েভের কাছে একটি রেলওয়ে হাব ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করে তারা 585টি ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। কৃষ্ণ সাগরের শ্যাডো ফ্লিটের অংশ বলে পরিচিত তেলবাহী ট্যাঙ্কার কাইরোস ইউক্রেনীয় নৌড্রোনের আক্রমণে বিধ্বস্ত হয়ে পড়ে আছে বুলগেরিয়ার উপকূলে। খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বারবার ব্যাহত হচ্ছে। তবে বুলগেরিয়া বলছে জাহাজটি স্থিতিশীল অবস্থায় ভেসে আছে এবং 10 সদস্যের বহুজাতিক ক্রু নিরাপদে রয়েছে। খাবার ও পানি মজুদ আছে প্রায় 3 দিনের মতো। এদিকে যুদ্ধের 4র্থ বর্ষপূর্তির কাছাকাছি এসে শান্তি আলোচনাও গতি পাচ্ছে। দোহার এক প্যানেলে যুক্তরাষ্ট্রের ন্যাটো দূত ম্যাথিউ হুইটেকার বলেন, মস্কো ও কিয়েভ শান্তি চুক্তির অনেক কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের নিযুক্ত শান্তি দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে। শান্তি আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত করেন তিনি। লন্ডনে সোমবার ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকেও যুদ্ধোত্তর নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হবে। যুদ্ধক্ষেত্রে জীবনের 2 দশক কাটালেও কখনো কোনো বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কাতারের দোহা ফোরামে যোগ দিয়ে তিনি জানান, যুদ্ধের এই দীর্ঘ সময় তিনি সম্মানের সঙ্গে কাটিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা পাঠালেও ইসরায়েল তা গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি। বলেন, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েল সবার মধ্যেই শত্রু খুঁজছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার প্রশাসনিক ক্ষমতা হাতে নেন আহমেদ আল শারা। এরপর থেকেই বিশ্বজুড়ে তার দেশ এবং প্রশাসনের জন্য সহযোগিতা ও মর্যাদার দাবি করে আসছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও দেশটির সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে। সম্প্রতি তার নামের পাশাপাশি সিরিয়ার নাম থেকেও সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে মার্কিন সরকার। এর মধ্যে কাতারের দোহা ফোরামে অংশ নেন প্রেসিডেন্ট শারা। সেখানে আল কায়েদার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তিনি 20 বছরেরও বেশি সময় ব্যয় করেছেন, তবে তার সম্মানের সঙ্গে কোনো নিরপরাধ বেসামরিক নাগরিককে ক্ষতিগ্রস্ত করেননি বলেও জানান তিনি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা মোতায়েন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে এ সময় দাবি করেন আল শারা। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকেই দক্ষিণ সিরিয়ার বড় অংশ ধরে রেখেছে ইসরায়েল। বাফার জোনের ভেতর বাইরে নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু সরকারকে অঞ্চলটি থেকে সরে আসার আহ্বান জানালেও তা কানে তোলেনি তেল আবিব। এ অবস্থায় আঞ্চলিক শান্তির জন্যই ইসরায়েলকে আগের অবস্থানে ফিরতে হবে বলে দাবি করেন শারা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে গোটা আরব অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েল। সবার মধ্যে শত্রু খুঁজছে। নিরাপত্তা রক্ষার নামে বিভিন্ন দেশে হামলা চালিয়ে ইসরায়েল ভূতের সঙ্গে লড়ছে বলেও মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। প্রতিনিয়ত ভেনেজুয়েলার উপর সামরিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ডমিনিকান রিপাবলিকে যুদ্ধ বিমান ও রণতরী পাঠিয়ে সাদার্ন স্পিয়ার অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ওয়াশিংটন। একই সময় ভেনেজুয়েলার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ ও সামরিক অভিযানের কারণে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে বলে দাবি বিশ্লেষকদের।
ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতার অংশ হিসেবে লাতিন আমেরিকার জলসীমায় পৌঁছেছে মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যান ইউএসএস থমাস হার্নার। ফ্লোরিডার মেপোর্ট ঘাঁটি থেকে সোমবার যাত্রা করা জাহাজটি এর আগে চলতি বছর 2 দফা লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল। শুধু তাই নয়, শিগগিরই ডমিনিকান রিপাবলিকে কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজ নামার কথা জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওয়াশিংটন বলছে এটি মাদক বিরোধী অভিযান, যদিও বিশ্লেষকেরা বলছেন এটি ক্যারিবীয় অঞ্চলে মার্কিনদের সামরিক স্থায়িত্ব গড়ার কৌশল। ডমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন সান ইসিদ্রো এয়ারবেস ও লাস আমেরিকাস বিমানবন্দরের সীমিত এলাকা মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেন তারা। এর মাধ্যমে অপারেশন সাদার্ন স্পিয়ারের অংশ হিসেবে দেশটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চলতি বছরে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানান বিশ্লেষকরা। এদিকে বিতর্কের সৃষ্টি করেছে সেপ্টেম্বরের অভিযানের জন্য কমান্ডারকে বাহবা দেয়া অবস্থায় মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের একটি ভিডিও। রিপাবলিকান ডেমোক্রেট উভয়ই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। চলতি বছর ক্যারিবীয় জলসীমায় অন্তত 19টি সন্দেহভাজন নৌযানে মার্কিন হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত ভেনেজুয়েলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছেন দেশটির জ্বালানি বিশেষজ্ঞ রামিরো রয়রো। বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ থাকা সত্ত্বেও প্রযুক্তি, মুদ্রা লেনদেন ও সীমান্ত বাণিজ্যে মার্কিন অবরোধের প্রভাব ভেনেজুয়েলার অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে বলে দাবি করেন তিনি। ভারী অপরিশোধিত তেল উৎপাদনে যুক্তরাষ্ট্রের ঘাটতির কথা উল্লেখ করে রয়রো বলেন, ভেনেজুয়েলার তেলই মার্কিন শোধনাগারগুলোর প্রধান ভিত্তি, অথচ সামরিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সেই বাজারকেই অস্থিতিশীল করছে। গাজা ইসরায়েলি দখলদারিত্ব শেষ হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে হামাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ শুরু না হওয়াকে যুক্তরাষ্ট্রের বড় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। দ্রুত ফিলিস্তিনে অন্তর্বর্তী স্থানীয় সরকার গঠনের মাধ্যমে হামাসের নিরস্ত্রীকরণে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। একপাক্ষিকভাবে রাফা সীমান্ত খোলার বিরোধিতা করেছে মুসলিম বিশ্বের নেতারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে অন্তত 7 জন। নানা অজুহাতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়াহুর সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরব ও মুসলিম দেশের নেতারা। মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পর্যায়ে দ্রুত কার্যকরের দাবি তাদের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের দাবি, চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে না পারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য বিশাল পরাজয় বলে গণ্য হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি। বলেন, ফিলিস্তিনে একটি নির্ভরযোগ্য স্থানীয় প্রশাসন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী তৈরির মাধ্যমে হামাস নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করা উচিত। এমনকি স্থানীয় পুলিশ বাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করতে গোষ্ঠীটি রাজি বলেও জানান তিনি। এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত 2 দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা। মিশরে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে যুদ্ধবিরতির অবস্থা পর্যবেক্ষণে দ্রুত ইয়েলো লাইনে আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইনে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে চালানো এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের বাড়িঘর। হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘর্ষের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে 2 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের সাগাইং অঞ্চলের তাবাইন শহরে পরপর 2টি বোমা হামলা চালায় দেশটির সেনাবাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, একটি ব্যস্ত চায়ের দোকানে টিভিতে বক্সিং ম্যাচ খেলা দেখার সময় বিমান হামলা চালানো হয়। এতে হতাহত হন অনেকে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান কয়েকজন। জান্তা বাহিনীর ভয়াবহ এই হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়ে গেছে আশপাশের বাড়িঘর। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বহু মানুষ। নিহতদের অনেককে শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তারা। যদিও হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার।
এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলা সংঘাতের সময় থাইল্যান্ডের ভূখণ্ডে গোলার আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে থাই সরকার। শনিবার থাই চিফ অব ডিফেন্স জানান, মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা লড়াইয়ে নিক্ষিপ্ত গোলা ভুল গতিপথে ছুটে থাই ভূখণ্ডে পড়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি শনাক্তের পর সীমান্তে অবস্থানরত ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ গ্রামগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়েছে।